ধরছি ধরছি, এবার পালাবি কেমনে? হ্যাঁ, কথাটা বলে মেয়েটা খিলখিল করে হাসতে থাকে। মেয়েটা বাম হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে একটা হাতকে, আর ডান হাত দিয়ে নিজের চোখের বাঁধন খুলছে, উদ্দেশ্য কাকে ধরেছে সেটা দেখার। তোরা সবগুলো মিলে মোরে কানা বানিয়ে দিলি, আর নিজেরা মাছির মতো ঘুরঘুর ঘুরছিলি, তাও ধরে ফেলেছি। মোর সাথে কানামাছি খেলায় যেটা ইম্পসিবল। কথাটা শেষ করতে করতে চোখের বাঁধন খুলে ফেলে মেয়েটা। বাঁধন খুলে ঝাপসা চোখে দেখে তার সামনে কালো শার্ট পরিহিত কেউ দাঁড়িয়ে আছে। চোখ ডলে ঘাড় তুলে দেখতে পায় সামনে এক পুরুষ দাঁড়িয়ে আছে। এই মেয়ে, হঠাৎ ছাড়ো। আর কতক্ষণ ধরে রাখবা? ছেলেটা বিরক্তিকর মুখে বলল। মেয়েটা নিজের হাতের দিকে তাকিয়ে দেখল সে ছেলেটার হাত ধরে রেখেছে। তাৎক্ষণিক ঝটকা মেরে হাতটা ছেড়ে দিল ছেলেটার। ছেলেটা তার ডান হাত সামনে নিয়ে দেখল মেয়েটার নখের আঁচড় সেখানে বসে গেছে, আর ছোপ ছোপ রক্ত বের হচ্ছে আঁচড়ের স্থান থেকে। হাত থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকা রমণীর দিকে তাকিয়ে পা থেকে মাথা পরক করছে সে। ঘটি হাতার ব্লাউজের সাথে ফুলের ছাপা সুতির শাড়ি পরেছে, পা থেকে খানিকটা উঁচু করে। বাড়ির মুরব্বীদের মতো কুচি ছাড়া পেঁচিয়ে শাড়িটা পরেছে। আঁচলটা কোমরে গুঁজে রাখা, চুলগুলো খোপা করা, সেখানে পুঁতি লাগানো কাঠি গুঁজে রাখা, আর পায়ে এক জোড়া নুপুর। ফর্সা খালি পায়ে নুপুরগুলো বেশ লাগছে। পা থেকে দৃষ্টি সরিয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখলো কপালে ছোট্ট একটা কালো টিপ দেওয়া। ব্যাস, এতেই মেয়েটাকে পাক্কা উঠতেই কিশোরী লাগছে। ছেলেটার ধ্যান ভাঙে একটা মেয়ের চিল্লানির শব্দে। এই মেয়ে, চোখে দেখো না মাছ রাস্তায় কানামাছি খেয়ালে কেউ? ডিসকাস্টিং, কেউ ভূত। ছেলেটার পিছন থেকে একটা মেয়ে বলে উঠল। আহা শ্রেয়া, কানামাছি খেললে কেউ চোখে কিভাবে দেখবে? চোখ তো বাঁধা থাকে। শ্রিয়ার পাশ থেকে বলে আর একটা ছেলে। এই রুবেল, চুপ একদম, কথার মাঝে না বাহাত দিবি না। আমি আগেই বলছিলাম এই অজপাড়া গায়ের গ্রামটি আসার দরকার নেই। শোন, চল আমরা ঢাকা ব্যাক করি। শ্রেয়া এসে সায়নের ডান বাহু ধরে বলল। শ্রেয়া, বাচ্চা একটা মেয়েকে এইসব বলছিস কেন? মেয়েটা ইচ্ছে করে তো কিছু করেনি। রুবেল বলে। শুনে আপা, কানা আমি না আপনে। আমি কানা হইলে আমনের মতো চোখে খালেদা জিয়ার কালা চশমা লাগাইতাম। পাক্কা খালেদা জিয়ার ছোট বোন লাগতেছে আপনারে। মেয়েটার কথা শুনে সবাই মিটমিট করে হাসতে থাকে। সায়ন মাথা তুলে আরেকবার মেয়েটার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে ফেলে। বলছিলাম চুপ করতে, শুনলি না? এখন বুঝ ঠেলা। হাসতে হাসতে বলে রুবেল। শ্রেয়া মেয়েটার কথায় রেগে সায়নের বাহু ছেড়ে মেয়েটার সামনে এসে বলে। এই মেয়ে, কি বললো তুমি? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! এত সাহস আসে কোত্থেকে? নিজের দিকে তাকিয়ে দেখো, পুরাই কেউ ভূত একটা। শাড়ি পরলে যদি মাইনসে মোরে গেও কয়, তাতে মোর কিচ্ছু যায় আহে না, বুঝছেন খালাম্মা? খালাম্মা? হোয়াট ইউ মিন বাই খালাম্মা? চিনো আমি কে? এই মনি দেখ, খালাম্মা নিজের নাম ভুইলা গেছে রে। আহারে, যা বাদাম লইয়া আয়, বাদাম খাইয়া তেইলে ব্রেন কাজ করবে খালাম্মার। শ্রেয়া থাম এবার। এই জামিনী শ্রেয়াকে গাড়ির কাছে নিয়ে যা। শ্রেয়া কিছু বলতে নিতে আরেকটা ছেলে এসে ওকে থামিয়ে গাড়ির কাছে যেয়ে শান্ত হতে বলে। সায়ন একটু দূরে গিয়ে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে। এই মিষ্টি আপা, চলো মোরা এখন আস্তে কইরা কাইটা পড়ি এহেনতে। মেয়েটার কানে কানে ফিসফিস করে মনি কথাটা বলে। চুপ কর মনি, আগে তামসা দেখ। শোন, আমি এদের সাথে কথা বলবো, বাকি সবগুলো চুপ মাইরা থাকবি, কোনো কথা বলবি না। মনি মেয়েটার কথায় বিজ্ঞদের মতো মাথা নাড়ায়। মেয়েটা দেখলো সায়ন নামক ছেলেটার সাথে আরও দুটি ছেলে রয়েছে, তার মধ্যে রুবেল নামক ছেলেটাও আছে, আর অপর ছেলেটির নাম অজানা। শ্রেয়ার সাথে একটা মেয়েও রয়েছে। মেয়েটা শ্রেয়াকে কি জানি বলছে, আর শ্রেয়া আয়না বের করে নিজের মেকআপ ঠিক করায় ব্যস্ত হয়ে যায়। মেয়েটা সব পর্যবেক্ষণ করে যা বুঝলো, এই বাঁদরের দল শহর থেকে এখানে ঘুরতে এসেছে। কোনো কারণে গাড়ি থেকে নেমে ওদের কানামাছি খেলার মধ্যে ঢুকে সায়ন নামক ছেলেটা, তখনই সে ভুল করে সায়নের হাত ধরে ফেলেছিল বোধহয়। নাম না জানা ছেলেটা এগিয়ে এসে মুখে ছোট্ট একটা হাসি রেখে বলল। মিস, আপনি কি আমাদের চেয়ারম্যান বাড়িটা কোন দিকে বলতে পারবেন? আসলে আমরা প্রথমবার এখানে এসেছি, তাই কিছু চিনি না। মেয়েটা কিছু একটা ভেবে বলল। আচ্ছা। পিছনে ঘুরে নিজের সাঙ্গ পাঙ্গদের মধ্যে একটা ছেলেকে ডেকে কানে ফিসফিস করে কিছু বলল মেয়েটা, তারপর ঘুরে বলে। ও হইল রাকিব, আপনাকে চেয়ারম্যান বাড়িতে পৌঁছায় দিব।
আসলে আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, সেই জন্য গাড়িটা মেন রোডে রেখেছি। এখানে কি কোনো মেকানিক পাওয়া যাবে? ডান হাত দিয়ে মেন রোডে থাকা মাইক্রোকে ইশারায় দেখায় ছেলেটা। মেয়েটি দূর থেকে একটা সাদা মাইক্রোর অবয়ব দেখে। হাট খোলায় গেলে পাইবেন, তয় সেটা দূর এইখান থেকে। হাটখোলা কি? বাজার। কথাটা বলে মেয়েটা পিছন করে হাঁটা দেয়। আমি আরাফ ইসলাম, আপনার নামটা? নাম দিয়া কাম কি? নাম লাগে না। মেয়েটা হাঁটতে হাঁটতে উত্তর দেয়, আর তার পিছন পিছন 4টা মেয়ে আর 2টো ছেলেও যেতে থাকে। আরাফ মাথা চুলকে বিড়বিড় করে বলে, নামটা তো দরকার মিস মায়াবী। মামা বলল যে কাউকে জিজ্ঞেস করলে বাড়ি চিনিয়ে দেবে। সায়ন আরাফের পাশে এসে বলে, কাউকে জিজ্ঞেস করতে হবে না, এই পিচ্চি ছেলেটার নাম রাকিব, ও আমাদের নিয়ে যাবে। আরাফ রাকিবের হাত ধরে বলে। শাড়ি পরিহিত মেয়েটার যাওয়ার পানে সায়ন একবার তাকিয়ে রাকিবের দিকে তাকায়। গাড়ির টায়ার মনে হয় আমাদেরই পাল্টাতে হবে, মেকানিক পাবো বলে তো মনে হয় না। গাড়িটা থাক, পরে একটা ব্যবস্থা করা যাবে। বাকিতে ডাক দে, হেঁটে যেতে হবে বাকি পথ। সায়ন বলে। ওকে কথাটা চল, বললে আরাফ তাহলে যাওয়া রাকিবের যাক। হাত ধরে গাড়ির বাকিতে দিকে ডেকে হাঁটা দেয়। আনছি আমি। চেয়ারম্যান বাড়িতে এসে সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অর্ধেক রাস্তা হেঁটে আসার পর রাকিব জানায় বাকি রাস্তাটা কাঁচা, তাই তাদের খুব সাবধানে যেতে হবে। 10 মিনিট হাঁটার পর ওরা দেখতে পায় বিশাল এক সাঁকো, যেটা পার হতে গিয়ে শ্রেয়া আর জামিনীর অবস্থা তো খারাপ হয়ে যায়। হাই হিল পরে শ্রেয়ার সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে যায়। ফলাফল পচা পানি দিয়ে আধা গোসল হয়ে যায় তার। রুবেল তো হাসতে হাসতে শ্রেয়াকে খাল থেকে টেনে ওঠায়। সায়ন গম্ভীর মুখে শ্রেয়াকে 2-4টা ঝাড়ি মারে। চেয়ারম্যান বাড়িতে যখন সকলে প্রবেশ করে, বাড়ির সকল মুরব্বীদের দৃষ্টি শ্রেয়ার দিকে যায়। শ্রেয়াকে দেখে সবাই নাকে হাত দেয়। মহিউদ্দিন একটা মেয়েকে ডাক দিয়ে বলে শ্রেয়াকে গোসলখানায় নিয়ে যেতে। মেয়েটা নাকে ও না চেপে শ্রেয়াকে গোসলখানার দিকে নিয়ে যায়। শ্রেয়া জামিনীকেও ডেকে নিয়ে যায় সাথে। সায়ন মহিউদ্দিনকে দেখে জড়িয়ে ধরে। কত বছর পর দেখতেছি ভাগনাকে। মামার বাড়িকে তো ভুলেই গেছো। মামাদের থেকে কি চাচারা বেশি আদর করে নাকি যে মামাদের খোঁজ খবর নাও না? সায়ন হেসে বলে, কই না তো, ভুলিনি। এই যে আসলাম তোমাদের দেখতে। আসসালামু আলাইকুম মামা, আমি সাইনের বন্ধু আরাফ। আর আমি রুবেল। ওয়ালাইকুম আসসালাম। সায়নের বন্ধু মানে তোমরা আমারও ভাগ্নে। চলো ভিতরে, বাকি কথা সেখানে হবে। এই পিচ্ছি ছেলেটা কে? ওর নাম রাকিব, ও আমাদের নিয়ে এসেছে রাস্তা চিনিয়ে। আরাফ জবাব দেয়। ও আচ্ছা, ওকেও নিয়ে আসো ভিতরে। কথাটা বলে মহিউদ্দিন সায়নকে নিয়ে বাড়ির ভিতরে যায়। পিছন পিছন রুবেলও যায়। তোমার এই আপুটার নাম কি? কও যাইব না, নিষেধ আছে। মাথা চুলকে জবাব দেয় রাকিব। বললে তুমি যা চাও তাই দেবো। লাগতো না আমার কিছু। আচ্ছা 500 টাকা দেবো, এবার বলো। সিসি, আপনি আমাকে লোভ দেখান? লোভ করা মহাপাপ আপা বলছে ভাই। কথাটা বলে রাকিব আরাফের হাত ছেড়ে বাড়ির ভিতরে চলে যায়। আরাফ হঠাৎ দৃষ্টিতে চেয়ে রইল। এর মধ্যে শ্রেয়ার চিৎকার কানে আসলে দৌড়ে সেদিকে গিয়ে দেখে শ্রেয়া কাদায় বসে কাঁদছে। কিরে কি হলো? আরাফ জামিনীকে জিজ্ঞেস করে। চাপকল আর টিনের বেড়া দেওয়া গোসল ঘরে শ্রেয়া গোসল করতে চাইছিল না। ও চাচ্ছিল ভালো বাথরুম, সেই জন্য রেগে সেখান থেকে বের হতে নিলে পা পিছলে কাদায় পড়ে যায়। শোন শ্রেয়া, এটা গ্রাম, আর এখানে শহরের মতো সব পাবি না, তাই সিনক্রিয়েট করিস না। বেড়াতে আসছিস, আমরা একটু ভদ্রভাবে কয়দিন থাক। শ্রেয়া কিছু বলতে নিলেই আরাফ স্থান ত্যাগ করে। আরাফ বাড়ির ভিতরে এসে দেখলো লোকে কিচকিচ করছে। চেয়ারম্যানের ভাইকনা আসছে যে সেটা দেখতে এখনই আশেপাশের ভিড় করেছে। সায়নের নানা সামনের রুমে একটা চৌকিতে আধশোয়া অবস্থায় খোশ গল্পে মেতে উঠেছে তার সামনে থাকা চেয়ারে বসা 2টো লোকের সাথে। সায়নের থেকে যতটুকু শুনেছে, সায়নের মামারা 2 ভাই, আর সায়নের মা তাদের একমাত্র বোন। 2 ভাইয়ের মধ্যে যত ঝামেলায় থাকুক, সায়নের মাকে তারা খুব ভালোবাসে। সায়নের নানা অসুস্থ হওয়ার পর বড় মামা নির্বাচন ছাড়াই চেয়ারম্যানের আসনে বসেন। এইটুকুই সায়নের কাছ থেকে শুনেছে আরাফ। সায়নের নানার বাড়িটা আগের দিনে জমিদারের মতো বিশাল। প্রথমে বাড়িতে ঢুকতে বসার রুম রয়েছে। বসার রুম পেরিয়ে গেলে উঠানের মতো ছোট্ট জায়গা রয়েছে, সেখানেই 2 তলায় ওঠার সিঁড়ি রয়েছে। সিঁড়ির ডান পাশে 2টো ঘর রয়েছে, আর বাম পাশ থেকে মহিলাদের কথার শব্দ আসতে থাকে।
আরাফ বুঝে সেখানে বোধহয় রান্নাঘর। সিঁড়ির সামনে দাঁড়িয়ে আরাফ বুঝতে পারছে না সায়নেরা কোথায় আছে। যেই মেয়েটি শ্রেয়াকে কলপারে নিয়ে গিয়েছিল সেই মেয়েটাকে দেখে আরাফ ডাক দেয়। মেয়েটা আরাফকে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দেয়। সায়নের কোথায় বলতে পারবেন? মেয়েটা হাত দিয়ে ডান পাশের একটা রুম দেখে দৌড়ে চলে যায়। আরাফ প্রথমে একটু অবাক হলেও বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। তারপর মেয়েটার বলা রুমের দিকে এগিয়ে যায়। রুমে গিয়ে দেখে সায়ন ফোন নিয়ে ব্যস্ত আর রুবেল ছেলেটার সাথে কিছু নিয়ে কথা বলছে। কিরে, ফ্রেশ না হয়ে রুমে এসে শুয়ে পড়লি? মামি বলল এখানে কলপারে একটা, তাই শ্রেয়ার গোসল শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আরাফের প্রশ্নের উত্তর দেয় রুবেল। জান আমি চল্লা যাই এখন। কথার মধ্যে রাকিব বলে, এই না খেয়ে দিয়ে যাবি? কত রান্না করেছি মেহমানের জন্য, তুইও তো মেহমানই। সায়নের মামি কক্ষে ঢুকে জবাব দেয়। আসসালামু আলাইকুম মামি, আমি আরাফ। ওয়ালাইকুম আসসালাম। তোমায় দেখছি কিন্তু কাজের ব্যস্ততায় আলাপ করে হয়ে ওঠেনি। শোনো, তোমরা গিয়ে কলপার থেকে হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এই রাকিব, তুইও যা। কথাটা বলে মামি কক্ষ ত্যাগ করে। সায়ন ফোন রেখে জানায় সে ঘুমাবে, তাকে যেন কেউ বিরক্ত না করে। আরাফ আর রুবেল হতাশ হয়ে রাকিবকে নিয়ে চলে যায়। সায়নকে এখন কিছু বলে লাভ নেই, ও যেটা বলে সেটাই করে। আপা, আপনার মতো হতে চাই বড় হয়ে। আপনাকে আমার কি যে ভালো লাগে। মেয়েটা হেসে বলে, আমার মতো হতে হবে না, তুই আমার থেকেও অনেক মেধাবী, বড় হয়ে অনেক বড় কিছু হবি। কারেন্ট নেই তাই কুপি জ্বালিয়েছে মনি। কুর্তিটা ঠিক করে চুলগুলো বিরুনি করে বিছানায় বসে মেয়েটা। টেবিল থেকে চশমাটা নিয়ে চোখে দেয়। চোখে দিয়ে মনির দিকে তাকে মুচকি হাসি দেয় সে। এর মধ্যে একদল পিচ্ছি প্রবেশ করে ঘরে। বস সবগুলা, কোন চ্যাপ্টার বুঝতে চাচ্ছিস? জলদি বের কর। এই মনি, রাকিব কোথায়? চেয়ারম্যান বাড়ি থেকে আসেনি এখনো? না তো, সেই যে গেল, খবরই নাই কে। রায়দা ভাবনায় পড়ে যায়। এর মধ্যে রায়দার নানি আসে গরম চা নিয়ে। রায়দা, নে চাটা খা। আমি পাশের বাড়ি গেলাম গল্প করতে। মনিদের পড়া হলে আমাকে ডাক দিস। এই ভরা সন্ধ্যায় তোমার যেতেই হবে? আরে, মালিকার মাইয়ার বিয়া ঠিক হইছে, একটু পাত্রের খবর শুই না আসি। মারিয়া কোথায়? সেই যে বিকেলে গেল, এরপর আর কোনো খবরই পেলাম না ওর। পাশের বাড়িতেই আছে, ওরে নিয়ে আসুম, চিন্তা কইরো না। কথাটা বলে রায়দার নানু মাথায় কাপড় দিয়ে বের হয়ে যায়। রায়দা পোলাপানগুলোকে পড়াতে থাকে। ঘন্টাখানেক পর রাকিব দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করে আর হাঁপাতে থাকে। রাকিবকে এভাবে দেখে রায়দা জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? ওরা আসতেছে আপা। রাকিবের জবাবের পূর্বেই এক পুরুষ ঘরে প্রবেশ করে। রায়দা অপ্রস্তুত হয়ে পুরুষটার দিকে তাকায়। কুপির আবছা আলোতে দেখে ঘোলা চোখের এক ফর্সা পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। গায়ে তার কালো রঙের টি শার্ট, পরনে কালো জিন্স। রায়দার মনে হলো ছেলেটা তার থেকেও ফর্সা। কালো রঙে পুরুষটাকে আরো বেশি সুন্দর লাগছে। ছেলে মানুষ এত সুদর্শন হওয়া বড় অন্যায়। তুমি এখানে? কে তুমি? আর এই বাড়িতে কি করছো? রায়দার ধ্যান ভাঙে খোলা চোখের পুরুষের কথায়। মনি রায়দার কানে ফিসফিস করে কিছু বলে, এতে রায়দার গলা শুকিয়ে আসে। এবার ফেসে না গেলেই হয়। বিড়বিড় করে বলে রায়দা। এই মেয়ে, জবাব দিচ্ছ না কেন? বিড়বিড় করে কি বলছো? বিরক্ত হয়ে সায়ন প্রশ্ন করে, আমাকে কিছু বলেছেন? রায়দা নিজের দিকে ইশারা করে বলে, কেন, মনি আছে, রাকিব আছে, আরো বাচ্চারা আছে, ওদের তো বলতেই পারেন। তোমার কি মাথায় সমস্যা নাকি? আমার কেন মাথা সমস্যা হবে? সমস্যা তো আপনার, যাকে চেনেন না জানেন না তুমি বলছেন, আবার তারই বাসায় এসে তাকে অপমান করছেন। ওয়েট, এটা মাস্টার বাড়ি না? হ্যাঁ তো? মাস্টার নানা তোমার কি হয়? সেটা আপনাকে কেন বলবো? আপনি এক্ষুনি বের হন এখান থেকে। কথাটা বলে বিছানা থেকে উঠে সায়নের সামনে দাঁড়ায় রায়দা। সায়ন ভালো করে খেয়াল করে দেখে বিকালে যেই মেয়েটাকে দেখেছিল সেই মেয়ে আর এই মেয়েটার চেহারায় মিল আছে, কিন্তু সাজসজ্জা আর কথা বলার ধরন সম্পূর্ণ আলাদা। সামনে দাঁড়ানো মেয়েটা একটা আকাশি রঙের কুর্তি পরে আছে, সাথে ধুতি সালোয়ার, চুলগুলো বেনি করা। বেনিটা বেশ বড় না। সায়ন আন্দাজ করলো মেয়েটার চুল পিঠ পর্যন্ত, কিন্তু বিকালে খোপা দেখে মনে হয়েছিল চুল আরও বড় হবে। কপালে কিছু কাটা চুল, ঘামে লেপ্টে আছে, চোখে কালো রঙের চিকন ফ্রেমের চশমা।
আর একটা আশ্চর্যের বিষম খেয়াল করলো সায়ন, মেয়েটা এখন একদম শুদ্ধ ভাষায় কথা বলছে। এই যে মিস্টার, কানে শুনেন না, বের হন এখান থেকে। তুমি শুদ্ধ ভাষায় কথা বলছো কি করে? আর তোমার সাজ এখন এত ভিন্ন কেন? রায়দা ভ্রু কুচকে জবাব দেয়। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি এভাবেই কথা বলি জন্ম থেকে, আর এভাবেই সাজগোজ করি। আপনার কোনো সমস্যা? তাহলে বিকালে যে গ্রামের মেয়েদের মতো শাড়ি পরেছিল? কই না তো, আমি শাড়ি পরি না। তাহলে বিকালে রাস্তায় এই মেয়েটার সাথে যাকে পেলাম সে কে? আমি কিভাবে বলবো কাকে দেখেছেন? আপনার বোধহয় সত্যিই মাথায় সমস্যা আছে। তোমার কি কোনো বোন আছে? হ্যাঁ আছে, কেন? তোমরা কি টুইন? চেহারায় অনেকটা মিল আছে, কাছে থেকে না দেখলে কেউ বুঝবে না। আপনি কে বলুন তো? একটার পর একটা প্রশ্ন করে আমার মাথা খেয়ে যাচ্ছেন, বিরক্তিকর। শেষের কথাটা বলে সায়নের দিক থেকে মুখ ফিরিয়ে কুপির দিকে তাকায় রায়দা। তোমার বোন কোথায়? ওরও তো দেখছি না এখানে। ওকে ডাকো, কথা আছে। কি কথা আমায় বলেন, আমি বলে দিব। না, তোমার বোনকে ডাকো, যা বলার ওরই বলবো। দুহাত ভাঁজ করে বুকে রেখে বলে সায়ন। এবার রায়দা বিরক্ত হয়ে ভাবতে থাকে কিছু। কি হলো, জবাব দিচ্ছ না কেন? সায়ন আবারও প্রশ্ন করে। নানুর সাথে পাশের বাড়ি গিয়েছে, কার নাকি বিয়ে, সেই খবর নিতে। ভাবনা থেকে বেরিয়ে উত্তর দেয় রায়দা। নানু? সেটাকে? সায়ন প্রশ্ন করে। যার বাসায় দাঁড়িয়ে আছেন তার স্ত্রী। বিরক্ত মুখে জবাব দেয় রায়দা। ও, তোমার বোনের নাম কি? কখন আসবে ও? মারিয়া, বিকালে গিয়েছে, নানুর সাথে ফিরবে। পেয়েছেন আপনার উত্তর, এখন বের হন এখান থেকে। আঙুল দিয়ে দরজার দিকে ইশারা করে বলে রায়দা। তোমার মধ্যে দেখছি একদম ভদ্রতার ছিটে ফোটাও নেই। দেখে তো মনে হয় পুরো মেয়ে, অথচ মেহমানের সাথে কেমন আচরণ করতে হয় শেখোইনি এখনো। বিয়ে দিলে তো এতদিনে ফুটবল টিমের মা হয়ে যেতে। ভদ্র মেহমানের সাথে ভদ্র আচরণ করি, আর অভদ্র গায়ে পড়া বিনা দাওয়াতে আসা মেহমানের সাথে অভদ্র আচরণ করি। মেয়ে মানুষ কিছু পারুক আর না পারুক, কথার প্যাচ ভালোই দিতে জানে। আর আপনারা পারেন অপরিচিত মেয়েকে তুমি তুমি বলতে, তাও আবার অনুমতি ছাড়া। সায়ন ডান হাতে 2 আঙুল কপালে ঘষে কিছু চিন্তা করে বলে। আচ্ছা, তোমার আম্মুর নাম কি? এই না মারিয়াকে খুঁজতেছিলেন, এখন আবার আমার আম্মুর নাম জানতে চাচ্ছেন কেন? সায়নের প্রশ্নের মধ্যে উঠান থেকে আরাফের কণ্ঠ ভেসে আসে। সেটা সময় হলেই বুঝতে পারবা। কথাটা বলে সায়ন রায়দার দিকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে ঘর থেকে বের হয়ে যায়। সায়ন যেতেই রায়দা দরজা বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নিয়ে রাকিবের দিকে এগিয়ে যায়। তোদের চক্করে আজকে তো ভালোভাবেই ফেসে যেতাম রে। মগো কি দোষ আপা? এই লোক তো প্রশ্ন কইরা মাথা খাইবো, জানতো কিটা? রাকিব জবাব দেয়। এই বাড়িতে আবার উল্টাপাল্টা কিছু বলে দিসনি তো? রায়দা প্রশ্ন করে। একদম না আপা, আর একজন ভাই আসিল, ওনার লগে উনি তো মরে 500 টাকা লোভ দেখায় মুই তো মুখে তালা মাইরা হইছিলাম, একটা কথাও মুখে থেকে বাইর হইতে দেয় নাই। এই রাকিবের কিনা এত সস্তা না। হাত নাড়িয়ে অঙ্গভঙ্গি করে কথাগুলো বলে রাকিব। 500 না 1000 টাকায় নোট দেখাইলে রাকিবরে কিনতে পারতো। মনির ফোরন কেটে বলে। মনির কথা শুনে হেসে দেয় রায়দা। মাত্র যে এলো ছেলেটা কে রে? রাকিবকে প্রশ্ন করে রায়দা। চেয়ারম্যানের নাতি। রায়দা ভাবতে থাকে, এরপর আবার প্রশ্ন করে। বর্তমানের চেয়ারম্যান না মহিউদ্দিন চাচা? ওনার এত বড় নাতি? আমি তো শুনেছিলাম তার ছেলে মেয়েরা অবিবাহিত। রাকিব উত্তর দিতে নিলে উঠানে কারো শব্দ পাওয়া যায়। রাকিব দরজা খুলতে নিলে রায়দা তাকে আটকে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ বাদে শব্দটা বন্ধ হয়ে অন্ধকারে ভেসে আসে ঝিঝি পোখার ডাক। রায়দা বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে নোটপ্যাডে কিছু লিখতে থাকে। রাত 11টার দিকে আলিয়া বেগম নাতনিকে নিয়ে বাসায় ফিরেন। গল্প করতে করতে কখন যে এত বেজে গেছে টের পাননি। মারিয়া নাচতে নাচতে উঠানের দিকে যাচ্ছিল। উঠানে গিয়ে একটা চিৎকার দেয় সে। ও মা গো, ও খালা গো, বাঁচাও মোরে, মোর হাড্ডি গুড্ডি ভাইগা গেল রে। এহেন মুই কুতকুত খেলমু কেমনে এই ভাগা হাড্ডি লইয়া? কান্নার ঢং করে বিলাপ করতে থাকে মারিয়া। মারিয়ার চিৎকার শুনে রায়দা ঘরের দরজা খুলে টর্চ নিয়ে বের হয়। বের হয়ে দেখে মারিয়া উঠানে একদম চিৎপটাং হয়ে পড়ে আছে। আলিয়া বেগম মারিয়ার পিছন পিছন আসছিল। হুট করে নাতনির চিৎকার শুনে দৌড়ে এসে সেও পড়ে যায়। রায়দা সদর দরজার সিঁড়িতে দাঁড়িয়ে হাসতে থাকে। ব্যাস হয়েছে, আরো কর বদমাশি। হাসতে হাসতে বলে রায়দা। দেখলা নানি, আপা তোমারেও ভাগাইল। মারিয়া
আলিয়া বেগমকে খোঁচা মেরে বলে, চুপ থাক বদমাইশ থেমরি, তোর চিক্কুর হুইন্না দৌড় দিয়া আইয়া এখন মুই পড়লাম। ও মা গো, মোর মাজাটা শেষ এক কেরে। আলিয়া বেগম কোমরে হাত দিয়ে বলে। নানির এই অবস্থা দেখে হাসি থামিয়ে দেয় রায়দা। তুই চিৎকার না দিলে নানুর এই অবস্থা হতো না। তোর ঠ্যাং যদি না ভাঙে আমি ভেঙে দিব একদম। রায়দা মারিয়ার দিকে টর্চ তাক করে বলে, ব্যথা পাইলাম মুই, এখন দোষও মোর। হাই খোদা, দেহ এই অবলা শিশুটারই সবাই খালি বকে। মারিয়া 2 হাত তুলে বলে, উঠান শুকনো ছিল, তাহলে এখন ভেজা কেন? রায়দা চিন্তিত হয়ে বলে, এইটার জবাব তো নাই মোর কাছে বোন। এখন মোরে তোল এখান থেইক্কা, মাজাটা যন্ত্রণা করতাছে মেলা। রায়দা বাম হাতে টর্চ নিয়ে ডান হাত দিয়ে আলিয়া বেগমকে তুলে পুকুর পাড়ে নিয়ে যায়। মারিয়াও তাদের সাথে আসে হাত পা ধুতে। নানু, একটা টিউবওয়েল লাগালে তোমার কষ্ট কমে যায়, অথচ তুমি কথা শুনো না আমার। আলিয়া বেগমের হাত পায়ে মগ দিয়ে পানি ঢালতে ঢালতে বলে রায়দা, তোর নানা মারা গেছে পরে সব ওলট পালট হইয়া গেছে রে বোন। পোলাডি তো আগেই সব ভাগাভাগি কইরা নিছে, এখন অপেক্ষা করে কখন মুই চোখ বুঝুম আর এই ভিড়াটা কবজা করবে। হাত পা ধুতে ধুতে উত্তর দেয় আলিয়া বেগম, আমি দেখি যতদিন আছি টিউবওয়েলের একটা ব্যবস্থা করতে পারি কিনা। রায়দা বলে, নানি, খালা কবে আইব? মারিয়া জিজ্ঞেস করে। কালকে আসবে, কল দিয়েছিল। রায়দা উত্তর দেয়, কালকে কিন্তু হাট খালা বইব, তুমি কথা দিছো নিয়া যাবা মোরে। রায়দা 2 পা এগিয়ে এসে মারিয়ার কান ধরে বলে, স্কুল কয়দিন ফাঁকি দিছিস সেই খবর আছে? কালকে স্কুলে যাবি, তারপর বিকেলে বাজারে নিব, এর আগে না। কান ছাড়ো, কথা দিলাম জামু স্কুলে, তুমি আইসো সেই খুশিতে একটু বন্ধ দিলাম। মোর লগে এমন করো কেন আপা? কান ডলতে ডলতে উত্তর দেয় মারিয়া, বোন মোরে ধর তো, নইলে পইরা জামু ঘরে যাইতে যাইতে। মাজাটা মনে হয় ভাইঙ্গাই গেল রে। কথাটা বলে আলিয়া বেগম রায়দার দিকে হাত বাড়ায়। টর্চ মারিয়ার হাতে দিয়ে নানিকে ধরে ঘরে নিয়ে যায় রায়দা। মারিয়া পড়তে বস, 2 দিন পর এসএসসি পড়ার নাম নেই এখনো তোর। আলিয়া বেগমকে বিছানায় বসিয়ে বলে রায়দা, বিদ্যুৎ নাই তো আপা, কেমনে পড়মু? বিদ্যুৎ আহুক আগে। থাপ্পড় মেরে তোর 16 গোষ্ঠীর নাম ভুলাই দিব। পড়তে বস জলদি। রায়দার হুঙ্কারে ভয়ে জলদি বই নিয়ে পড়তে বসে মারিয়া। আলিয়া বেগম বিছানায় বসে মিটমিট করে হাসতে থাকে মারিয়ার অবস্থা দেখে। রায়দা তরকারিগুলো বের করে সিলিন্ডারের চুলায় গরম করতে থাকে। আপা, খিদা লাগছে অনেক, খাইয়া পড়তে বসি। মারিয়া কাঁদো কাঁদো মুখ করে বলে, গতকালকে যেই পড়া দিয়েছিলাম সেগুলো মুখস্থ দিবি, তারপর খাবার পাবি, এর আগে না। মারিয়াকে রায়দা খুন্তি দেখিয়ে বলে। মন খারাপ করে মারিয়া পড়তে থাকে। ভাত তরকারি গরম করে রায়দা বাড়তে থাকে প্লেটে। মারিয়াকেও ডেকে খেতে বসে। খাওয়া শেষ হলে আলিয়া বেগম শুয়ে পড়ে আর টেবিলে গিয়ে মারিয়া পড়তে বসে। ব্যাগ থেকে ল্যাপটপ ক্যামেরা বের করে রায়দা নিজের কাজে লেগে যায়। তোর হয়েছে কি আমায় বলতো? রাকিব ছেলেটাকে আমি দিয়ে আসতে যেতে চাইলাম, তুই তখন কিছুই বললি না। যখনই বলবো মাস্টার বাড়ি যাবে তখন তুই বেঁকে বসলি। তোর নাকি হাঁটতে ইচ্ছে হচ্ছে, আমাদের সাথে যাবি? এর মাঝে রাস্তায় বললি ফোন ভুলে গিয়েছিস, আমায় ফেরত পাঠিয়ে দিলি। ফোন আনতে গিয়ে দেখি তুই নাই, রাকিব নাই। আশপাশের মানুষদের জিজ্ঞেস করে মাস্টার বাড়ি গেলাম, কিন্তু তুই আমায় ধরে আমায় ফেরত নিয়ে আসলি। পুরো ঘটনাটা কি একটু বিস্তারিত বুঝে বলে প্লিজ। আরব সন্ধিয়ান হয়ে কথাগুলো বলছিল সায়নকে। আজব, এখানে ঘটনা কই পাইলি তুই? তোর কথার মধ্যে উত্তর আছে, খুঁজে দেখ। ফোন ভুলে গেছে, সেটা তুই নিয়ে যেতে লেট হচ্ছিল, তাই ওরা আমি দিয়ে আসছে। সিম্পল। শুধু শুধু জল ঘোলা করছিস। সায়ন কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। আরে আরাপ, তুই একটু বেশি ভাবছিস। সায়নকে তো চিনিস, ও হুটহাট কত কিছুই করে বসে। ওইসব নিয়ে মাথা ঘামাস না, চল বাইরে গিয়ে মুরব্বীদের আলাপ করে আসি। আরাফের কাঁধে হাত দিয়ে বলে রুবেল। আরাফ কোনো উত্তর না দিয়ে রুবেলের সাথে বের হয় উঠানের দিকে যাওয়ার জন্য। উঠানে গিয়ে দেখলেন মহিউদ্দিন চাচা বসে আছেন একা। আরাফ আর রুবেলকে দেখে ইশারায় তার বাসায় বসতে বললেন। বাড়িতে মানুষ ভর্তি থাকলে কত ভালো লাগে। সবাই সম্পত্তি ভাগ চায়, কিন্তু কেউ এসে থাকতে চায় না। ছোট থেকে নিজের হাতে ভাই বোন দুটারে মানুষ করেছি। আব্বা লেখাপড়ার বিরুদ্ধে ছিল, অথচ আমি তার বিরুদ্ধে গিয়ে ভাই বোন দুটারে শহরে পাঠাচ্ছি।
আম্মা বেঁচে থাকতে ওরা আসতো, বাড়িটা পুরো জমজমাট থাকতো। ওই মেন রাস্তা থেকে চেয়ারম্যান বাড়ির মানুষের হাসির শব্দ পাওয়া যেত। যেই আম্মা মারা গেল, বোনটাও আসা কমাই দিল। ভাইটাও যা একটু আসতো, খালি সম্পত্তি ভাগ করার কথা বলতো। আব্বা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়ার পর আমি চেয়ারম্যান হলাম। তখন ছোটো ভাই আমার লবি বলে অপবাদ দিল। সম্পত্তি লোভে নাকি আমি চেয়ারে বসেছি। বলো বাপ, যাদের জন্য করলাম চুরি, এরা এখন আমায় এলো চোর। কথাগুলো বলতে গিয়ে চেয়ারম্যানের চোখ ভিজে গেল। সায়নের মা এখন আর আসে না? রুবেল প্রশ্ন করে। অনেক বছর আগে সামনে এক কারণ নিয়ে রাগ করে চলে যায়, এরপর আর আসেনি। সায়নও এত বছর পর এইবার আসলো। মহিউদ্দিন জবাব দেয়। আন্টি কেন রাগ করেছিল? রুবেল প্রশ্নটা করে। আরে তেমন কিছু না, ছোটোখাটো বিষয়। কথাটা বলে জোরপূর্বক হাসার চেষ্টা করে মহিউদ্দিন। বাড়িতে কে কে আছে? এখন আসলে সবার সাথে পরিচিতি হতে পারিনি। আরাব সংকোচ নিয়ে প্রশ্নটা করে। চেয়ারম্যান হেসে উত্তর দেয়। পোলা মাইয়া আমার 3টা। বড় পোলা পেটুয়াখালী এক হোস্টেল থেকে কলেজে পড়ে, মেজো মেয়েটা ক্লাস 10-এ পড়ে, আর ছোটো মেয়েটা মাত্র 7-এ পড়ে। তোমাদের মামি আব্বা আর আমি 2 মাইয়া সারা বাড়িতে থাকতাম। বাড়ি ফাঁকা থাকে, সেই জন্য তোমার মামির ছোট ভাই বোনদের নিয়ে এসেছি। তোমার মামির ভাইটা আমার সাথে থাকে, সব দেখাশোনা করে, আর তার বোনটা মহিলা মাদ্রাসায় পড়ে। এই শুনতেছেন? পোলাপানগুলারে খাওন লাগবো না? গল্প করলেই কি পেট ভরবো নাকি? পোলাপানগুলারে নিয়ে ভেতরে আহেন, খাওন বাড়তেছি। মহিউদ্দিনের স্ত্রী এসে কথাগুলো বলে, আবার বাড়ির ভিতরে চলে যায়। চলো ভিতরে বাকি কথা বলবো, আগে খাওয়া দাওয়া শেষ করি। গিন্নি খাবারের সময় দেরি করা একদম পছন্দ করে না। সায়ান কোথায়? অনেকক্ষণ ধরে দেখতেছি না যে। মামা আপনি ভিতরে যান, আমরা উনি ডেকে আনতেছি। আরাব কথাটা বলে। আচ্ছা জলদি আসো। কথাটা বলে মহিউদ্দিন উঠে ঘরের দিকে যায়। লোকটা গ্রামে থাকে, বোঝাই যায় না, একদম স্পষ্ট শুদ্ধ উচ্চারণ করে। রুবেল আরাফকে বলে। ঠিক বলছিস, তবে চেয়ারম্যান বাড়িটার সদস্যরা সায়নকে দেখতে একটু অন্যরকম ব্যবহার করছে। আরাফ বলে। হয়তো অনেক বছর পেয়েছে সেই জন্য। হতেও পারে, আবার অন্য ঘটনাও থাকতে পারে। চল সায়নকে ডেকে আনি। কিন্তু কোথায় আছে? কোথাও বসে নিশ্চয় সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। আরাফ আর রুবেল হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকের একটা ছোট্ট পুকুরের সামনে আসে। পুকুরের ঘাটে একটা মানুষের অবয়ব দেখে দুজন সেখানেই যায়। কাছে গিয়ে দেখে সায়ন সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। বলছিলাম না বেটা সিগারেট খাচ্ছে কোথাও বসে, দেখ আমার কথাই সত্যি। হাসতে হাসতে বলে রুবেল। তোরা এখানে কি দরকার? সিগারেট খাবি? সায়ন পুকুরের পানির দিকে তাকিয়ে প্রশ্ন করে। দে ভাই, একটা টান দে। রুবেল সায়নের দিকে হাত বাড়িয়ে বলে। খবরদার রুবেল, মার খাইবি এখানে সিগারেট টান দিলে তো। খেতে ডাকতেছে আমাদের, চল জলদি। সায়ন আয় জলদি, মামি খাবার বেড়ে বসে আছে। আরাফ ব্যস্ত গলায় বলে। তোরা যা, আমার খেতে নেই। কথাটা বলে সায়ন সিগারেটের টান দেয়। দেখ তেড়ামি করিস না, চল। সায়নকে টেনে আরাফ বসা থেকে তোলে। তোরা যা, আমার খেতে নেই। আচ্ছা যা, আমি ফ্রেশ হয়ে আসছি, নাহলে সিগারেটের গন্ধ আসবে। আচ্ছা জলদি আয়। কথাটা বলে আরাফ রুবেলকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। তুমি কি আমায় আর দেখা দিবে না? কত বছর হয়ে গেল, আজও তোমায় খুঁজে। এখানে আসার পর মনে হচ্ছে একবার যদি তোমার দেখা পেতাম তাহলে এবার আর হারাতে দিতাম না। দরকার হলে জোর করে বেঁধে নিজের কাছে রেখে দেব। পুকুরের পানির দিকে তাকিয়ে বলে সায়ন। ফোনটা বের করে গ্যালারিতে গিয়ে একটা ছবি বের করে। ছবিটা অস্পষ্ট হলেও সায়নের কাছে ছবিটা অনেক মূল্যবান। ছবিটাতে একটা চুমু খেয়ে ফোনটা পকেটে রেখে চোখ বন্ধ করে ফেলে এসে। কাঠের বিশাল ডাইনিং টেবিল ভর্তি করে একের পর এক খাবারের পদ এনে রাখছেন মনিরা বেগম। ননদের ছেলে এত বছর পর এসেছে, সেই খুশিতে অনেক রান্না বান্না করেছেন তিনি। সায়ন এসে দেখল মামা আরাফ আর রুবেলের সাথে হেসে হেসে কিছু বলছেন। শ্রেয়া ফোন টিপছে আর জামিনী সায়নের মামাতো বোনের সাথে কথা বলছে। মহিউদ্দিনের শালা এখনো বাড়ি ফেরেনি আর তার শালী মনিরা বেগমকে সাহায্য করছে রান্নাঘরে। মামা নানা কোথায়? সায়ন প্রশ্ন করে মহিউদ্দিনকে। আব্বাই আরও আগে খাইয়া শুইয়া পড়ছে। অসুস্থ মানুষ রাজদিজ্ঞা লাভ কি, তাই জলদি খাওয়াইয়া ওনারে ঘুমাইতে পাঠাই দিই। মহিউদ্দিনের স্ত্রী মনিরা বেগম জবাব দেয়। শাওনের বোধহয় বিষয়টা পছন্দ হলো না, তারপরও চুপ করে রইল। আরাফ কিছু বলতে নিলে রুবেল হাত চেপে বাধা দেয়। সায়ন, তোর বন্ধুটাকে চিনেছিস? এই যে আমার বাম পাশে বসে তোর সেই ছোট্ট বোন সানজিদা। মহিউদ্দিন হাত দিয়ে জামিনীর পাশে বসা মেয়েটাকে দেখিয়ে দেয়। এটা আমাদের সেই পুচকে? সায়ন হেসে সানজিদার উদ্দেশ্যে বলে। ভাই একদম আমার পুচকি বলবে না, বড় হয়ে গেছি আমি।
সানজিদা রাগ দেখিয়ে বলে। কোন ক্লাসে পড়িস? সায়ন জিজ্ঞেস করে। ক্লাস 10-এ এবার। সানজিদা জবাব দেয়। বাহ, অনেক বড় হয়ে গেছো। আরাফ হেসে বলে। আরাফের কথা শুনে সানজিদা মাথা নিচু করে ফেলে। আর এই যে ঘরের ছোট্ট রাজকন্যা সিমু। মইনুদ্দিন তার ছোট্ট মেয়েকে ডেকে এনে বলে। এদিকে আয়, বস আমার পাশে। সায়ন শিমুকে বলে। শিমু গিয়ে মনিরা বেগমের পিছনে লুকায়। বহুত কথা হয়েছে, খাবার বেড়ে দিতেছি, খাও আগে। কথাটা বলে মইনুদ্দিনের স্ত্রী মনিরা বেগম খাবার দিতে থাকে সবাইকে। হাসি তামাশায় রাতের খাবার সকলে একত্রে খেলো। রুবেল আর আরাফকে নিচতলার ডান পাশে একটা রুমে থাকতে দিয়েছে। সায়ন কারোর সাথে রুম শেয়ার করতে পারে না, আর তাই তাকে পাশের রুমটা দিয়েছে। শ্রিয়া জামিনীকে উপরের সানজিদার পাশের রুমে শুয়েছে। নামাজ পড়ে রেডি হয়ে হাঁটতে বেরিয়েছে মেয়েটা। এই সময় ভোরের বাতাস এত ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। হাঁটতে হাঁটতে বাড়ির উল্টো দিকে চলে এসেছে সে। মোড় ঘুরে আবারও বাড়ির দিকে ফিরছে সে। আপনি সেই মেয়েটা না? মেয়েটা পাশে তাকিয়ে দেখে একটা ছেলে সাদা পাঞ্জাবি গায়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মুখে তার লেগে আছে হাসি। আপনাকে আমি কি চিনি? আরে গতকাল বিকেলে আপনার সঙ্গে দেখা হলো মেন রাস্তায় ধরে, আমি আরাফ। আর কিছু বলতে নিলেই মেয়েটা থামিয়ে বলে। মনে পড়ছে এখন। কিছু কইবেন মশাই? মানে আপনার নামটা কি? নাম কমু, যদি ওই যে গাছটা দেখতেছেন সেইখান থেকে আমারে আম পাইরা দেন, তেলে কমু। হাতের ইশারায় সামনে থাকা বিরাট একটা আম গাছ দেখায় মেয়েটা। আরাফ গাছের দিকে তাকিয়ে ঢোক গিলে। সহজে কিছু দেন, আসলে আমি গাছে উঠতে পারি না। তেলে নামও জানা লাগবে না। কথাটা বলেই মেয়েটা সামনে হাঁটা দেয়। আরে দাঁড়ান, আমি চেষ্টা করছি। কথাটা বলে পাঞ্জাবের হাতা গুটিয়ে গাছের ওঠার চেষ্টা করে আরাফ। মিনিট 10 চেষ্টা করে আরাফ গাছে উঠতে পারেনি। মেয়েটা আরাফের পিছনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে মিটমিট করে হাসতে থাকে। আরাফ লজ্জায় কি করবে বুঝে উঠতে পারছে না। বুঝছি পারবেন না, গেলাম আমি। এই না দাঁড়ান, আমি আরেকবার চেষ্টা করছি। লাগবে না, গেলাম আমি। কথাটা বলে মেয়েটা হাঁটতে থাকে। তাহলে আপনার নামটা? আম পেড়ে আনলে বলুন। আরাফ অসহায়ের মতো গাছের নিচে দাঁড়িয়ে রইল। সকালে মসজিদে মহিউদ্দিনের শালা রফিকের সঙ্গে নামাজ পড়তে গিয়েছিল। ফেরার পথে রফিক বাজারে চলে গেলে আরাফ একাই চেয়ারম্যান বাড়ির দিকে রওনা হয়। দূর থেকে কামিজ পরা মেয়েটাকে দেখে চেনা চেনা লাগে, তাই মেয়েটার কাছে আসে। আর এসে দেখে এইটা সেই গতকালকে বিকালে দেখা মেয়েটা। রায়দা উঠানে বসে হাঁসগুলোকে খাবার দিচ্ছিল। তখন বাড়ির সামনের রাস্তায় চোখ গেলে দেখে সায়ন তাদের বাড়ির দিকে আসছে। রায়দা হাঁসের খাবারগুলো ওখানেই ফেলে রুমে দৌড় দেয়। সায়ন উঠানে কাউকে দেখতে না পেয়ে উঠানে পায়চারি করতে থাকে। দরজায় বাড়ি দিবে নাকি সেটা নিয়ে দ্বিধায় আছে সে। পাশে তাকিয়ে দেখে হাঁসগুলো খাবারের বাটি রেখে গামলা থেকে খাপলা খাপলি করে খাবার খাচ্ছে। একটা পিঁড়ি খাবারের গামলার সামনে রেখে মনে হচ্ছে কেউ এখানে বসেছিল। কাউরে খুঁজতাছো? আলিয়া বেগম শাকের ঝুড়ি নিচে রেখে প্রশ্ন করে। সায়ন ইতস্তত করে বলে, আসলে আমি মাস্টার নানাকে দেখতে এসেছি। আলিয়া বেগম মুখ কালো করে বলে, সে তো মারা গেছে আজ 5 বছর হইব। সায়ন বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। তা তোমারে তো চিনলাম না, কে তুমি? আমি সায়ন, মহিউদ্দিন চেয়ারম্যানের ভাগনা। আলিয়া বেগম মনে করার চেষ্টা করে সায়নের পরিচয়। রিনার ছেলে আমি। সায়নের কথা শুনে আলিয়া বেগম সামনের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, তোমারে তো চেনাই যায় না, কত বড় হইয়া গেছো। বসো, এই যে চেয়ার। রায়দা দরজা লাগিয়ে দরজায় কান পেতে শোনার চেষ্টা করছে, কিন্তু সে তার নানির কিছু কথা শুনতে পাচ্ছে, তবে সায়নের কোনো কথা শুনতে পাচ্ছে না। হাঁসের খাবারের কুড়া হাতে লেগে আছে, সে হাত ধোয়ার সময় পায়নি। গন্ধে বাম হাত দিয়ে নাক চেপে ধরে আছে সে। এই সায়ন আপদ না গেলে সে বের হবে না। ছেলেটাকে তার মোটেও সুবিধার মনে হয় না। না নানু, বসবো না, যাচ্ছিলাম এদিক দিয়ে, তাই ভাবলাম আপনাদের খবর নিয়ে যাই। বাড়িতে আপনি একা থাকেন? সায়ন প্রশ্ন করে। ছোট পোলার বউ থাকে আইসা, গতকাল বাপের বাড়ি গেছে। ওর বাপে নাকি অসুস্থ, সেই জন্য বাড়িতে এখন মাইয়ার ঘরের নাতনি 2টা আছে। আলিয়া বেগমের সাথে আরও কিছু টুকিটাকি কথা বলে সায়ন বিদায় নিয়ে বাজারের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। মুখে তার লেগে আছে লম্বা হাসি। সে ভাবতে পারেনি এত জলদি কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাবে। সকালে গোসল করে স্কুলে গিয়েছিল, তাই স্কুল থেকে এসেই মারিয়া দুপুরের খাবার না খেয়ে সাজতে বসেছে। সাজুগুজু তার ভীষণ পছন্দ।
রায়দার সাজের জিনিস পেয়ে ইচ্ছে মতো সাজছে সে। রায়দা বসার ঘরে পায়চারি করছে আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। সকালে হুট করে শান কেন এসেছিল সেটা এখনও নানুর কাছ থেকে জানা হয়নি তার। নানু উপরে রান্না সেরে গোসল করে এখন নামাজ পড়ছে। নানুর নামাজ শেষ হলেই এই বিষয়ে কথা বলতে হবে। রায়দার কাছে মোটেও সায়ন নামক ছেলেটাকে সুবিধার লাগছে না। বারবার মনে হচ্ছে ধূসর রঙের চোখগুলোকে কোথাও দেখেছে সে। ঘড়িতে 2:45 বাজে। আলিয়া বেগম নামাজ ছেড়ে কাঠের ছোট্ট টেবিলটাতে খাবার বাড়ছে। রাই, মারু, হইলে খাইতে আয়, অনেক বেলা হইয়া গেছে, আর দেরি করলে হাট খোলা যাইতে দেরি হইয়া যাইব। আলিয়া বেগমের ডাক শুনে রায়দা বসার ঘর থেকে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরের পাশেই টিনের পার্টিশন দিয়ে ছোট্ট একটা রুমের মতো করা হয়েছে, সেটাই খাবার ঘর। মারু, জলদি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কথাটা বলে রায়দা খেতে বসে। সকালে কে আসছিল নানু? রায়দা আলিয়া বেগমকে প্রশ্ন করে। কখন? কার কথা কস? আলিয়া বেগম জিজ্ঞেস করে। আরে একটা ছেলেকে দেখলাম, যে কে এসে। তুই কেমনে দেখলি? তুই না ঘরে ছিলি? আলিয়া বেগম সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলে। রায়দা ধরা পড়া চোরের মতো কথা গিলে বলল। রায়দাকে খাবার বেড়ে দিয়ে আলিয়া বেগম খেতে বসে। এর মধ্যে মারিয়া সেখানে আসে। মারিয়াকে দেখে আলিয়া বেগমের তো কাশি উঠে যায়। রায়দা খাবার রেখে আলিয়া বেগমকে পানি খাইয়ে দেয়। মারিয়া স্বাভাবিক ভঙ্গিতে খেতে বসে। নানি, ওইটা স্টক না, স্টোক। কথাটা বলে মিটমিট করে হাসতে থাকে মারিয়া। রায়দা মারিয়াকে ধমক মেরে ওর দিকে তাকিয়ে সাজ দেখে হেসে দেয়। মারিয়া রায়দার একটা শর্ট টপস পরেছে, সাথে সালোয়ার। আইশ্যাডো দিয়ে চোখগুলো রং ধনুর মতো করে রেখেছে, সাথে লাল লিপস্টিক। মাথায় দিয়েছে রায়দার বেবি ক্লিপ, 2 হাত ভর্তি চুড়ি। জলদি বাদ দাও, ক্ষুধা লাগছে অনেক। তোর এই সাজ দেখলে যে কেউ স্ট্রোক করবে রে মারু। হাসতে হাসতে বলে রায়দা। মেলা সুন্দর লাগতাছে, তাই না? ওই দিন যে সাজাই দিচ্ছিলাম তেমনি সাজবার চাইলাম, কিন্তু পারতাছি না। এমনি মনে হইল আমারে বেশ সুন্দর লাগে। লজ্জা পেয়ে বলে মারিয়া। খাওয়া শেষ কর, আমি তোকে সাজিয়ে দিব, চিন্তা করিস না। রায়দা বলে। সেমরি ঢঙ্গে বাঁচে না, যতই সাজস না কেন রাইয়ের মতো হইবার পারবি না। নানির কথায় মারিয়া ভেঙচি কাটে। নানু, কি যে বলো না। ওই দিন ওর সাজের পর আমি নিজেই ওকে চিনতে পারিনি, অনেক সুন্দর লাগছিল। রায়দা জবাব দেয়। আর একটু মাছের চচড়ি নে, ভালো মন্দ তোমারে খাওয়াইতে পারতাছি না। কত বছর পর আইছো তুমি। তোমার নানা বাচ্চা থাকলে ব্যাগ ভৈরা ভৈরা বাজার সদায় আন্তরে বোন। এখন আমি যা পারতাছি তোমা করে খাওয়াইতাছি, তা আমার কলজাটা ভরে না বোন। আরে নানি, কত বছর পর তোমার হাতে রান্না খাচ্ছি, এটাই তো আমার জন্য অনেক। ছুটি শেষ হলে আমাকে ফিরতে হবে, এটা ভেবে কান্না আসে। কথাটা বলে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছেন আলিয়া বেগম। মন খারাপ করে বলে রায়দা। আমি যখন আরো বড় হমু তোমারে দেখতে ঢাকা যামু, সাথে কইরা তোমার পছন্দের ঝুরি ভাজা আর গোপাল দাদার দোকানে রসগোল্লা নিমু। বহুত গল্প হইছে, জলদি খা, নইলে তোগো দেরি হইয়া যাইব হাট খোলা যাইতে। মারিয়ার কথা শুনে হেসে দেয় রায়দা। আনিয়া বেগম দুজনকে উদ্দেশ্য করে বলে। মারিয়া আর রায়দা টুকিটাকি গল্প করতে করতে দুপুরে খাওয়া শেষ করে। খাওয়া শেষ করে 2 বোন রুমে এসে রেডি হতে শুরু করে। কোন জামাটা পরবি বল? রায়দা লাগেজ খুলে বলে। তুমি কি রঙের জামা পরবা? সেই রঙের জামা পরমু। মারিয়া খুশি হয়ে জবাব দেয়। দাঁড়া খুঁজে দেখি। কথাটা বলে লাগেজ খুলে রায়দা নিজের জন্য কালো রঙের জর্জেটের 3 পিস বের করে। মারিয়া রায়দার দেখা দেখি সুতির কালো রঙের 3 পিস পরে। মারিয়াকে আইলাইন, ব্লাশ আর সাথে নোট লিপস্টিক দিয়ে সাজিয়ে দেয় রায়দা। যদিও মারিয়া লাল লিপস্টিক দিতে চাইছিল, রায়দা তাকে বোঝায় লাল লিপস্টিক জামার সাথে মানাবে না। পরে বাধ্য হয়ে রায়দার দেওয়া লিপস্টিক লাগিয়ে নেয় সে ঠোঁটে। রায়দা ভাবলো যেহেতু বাজারে যাবে, সাজের প্রয়োজন নেই, নোট লিপস্টিক দিলেই হবে। একদম পিঙ্কিশ নোট লিপস্টিক দিয়ে কপালে একটা কালো টিপ পরে নেয়, কানে একজোড়া ঝুমকো। গ্রামে এসে একটু ভদ্রভাবে চলতে চাচ্ছে এসে, যাতে পাড়া প্রতিবেশী কানাঘুষা না করে। এমনিতে সে তার সাধারণ জীবন খুবই ব্যতিক্রমভাবে পরিচালনা করে। চেয়ারম্যান বাড়ির সবাই দুপুরে খেয়ে যার যার রুমে রেস্ট নিচ্ছিল। সায়ন শুয়ে ফোনে ফেসবুক স্ক্রল করছে। রুবেল খেয়ে ভাত ঘুম দিয়েছে। আরাফ রুমে ঢুকেই বলে,
আমার কি ভাই খেয়ে ঘুমিয়ে ছুটি কাটাতে আসছি নাকি? দ্বিতীয় দিন আজকে, অথচ এখানে গ্রামটা ঘুরতে পারলাম না। সায়ন ফোন থেকে মুখ তুলে বলে। সব তো ঘুমাচ্ছে, এখন বের হওয়া তো সম্ভব না। চেয়ারে বসে বলে আরাপ। চল তাহলে ঘুরে আসে। ফোনের দিকে দেখে জবাব দেয় সায়ন। আরাপ উঠে বিছানার কাছে গিয়ে রুবেলকে অনেকক্ষণ ডাকে। রুবেল জেগে থাকা সত্ত্বেও না শোনার ভান করে শুয়ে থাকে। আরাপ ধাক্কা মেরে বিছানা থেকে রুবেলকে ফেলে দেয়। গেল রে, আমার হাড্ডি সব ভাঙ্গা গেল রে। মাটিতে গড়াগড়ি খেয়ে কান্নার ভঙ্গিতে বলতে থাকে রুবেল। জলদি রেডি হয়ে বের হব গ্রাম ঘুরতে। শান চল, সে আর জামিনীকে ডাকি। আরাপ বলে। আরাফের বাচ্চা, তোরে আমি ছাড়ুম না। ওরে বাবারে, শেষ আমি বেথায়। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বাইর হবি, নাহলে তোরে আমি আস্ত রাখবো না। কথাটা বলে আরাপ সায়নকে নিয়ে বের হয়। শ্রেয়া আর জামিনী কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিল। তখনই আরাপ দরজায় নক করে। খোলা আছে দরজা। জামিনী উত্তর দেয়। জলদি রেডি হয়ে বাইরে আয়, গ্রাম দেখতে বের হবো আমরা। দরজা দিয়ে রুমে উঁকি মেরে বলে আরাপ। শান কই? ওই কতক্ষণ ধরে মেসেজ দিচ্ছি, রিপ্লাই করে না কেন? শ্রেয়া জিজ্ঞেস করে। বাইরে আয়, ওরে পাবি। কথাটা বলে আরাপ দরজা লাগিয়ে দেয়। হাঁটতে হাঁটতে সিঁড়ির দিকে যাচ্ছিল আরাপ, তখন কারো গানের গলা পেয়ে কৌতূহল হয়ে সেদিকে উঁকি মারে, কিন্তু মানুষটাকে দেখতে তো পায় না। উঠলো কারোর সাথে বাড়ি খায়। ঘাড় সোজা করে আরাপ বাম হাত দিয়ে মাথা ডলতে থাকে। চোখ খুলে সামনে থাকা মানুষটাকে দেখার চেষ্টা করে। আপনার লাগছে অনেক? সানজিদা জিজ্ঞেস করে। আরে না, আমি আসলে দুঃখিত। আপনি ঠিক আছেন? ইতস্তত করে সানজিদাকে জবাব দেয় আরাপ। আপনি এখানে কাউরে খুঁজতেছিলেন? সানজিদা জিজ্ঞেস করে। শ্রেয়া আর জামিনীকে ডাকতে এসেছিলাম, গ্রামটা ঘুরতে দেখবো, সেই জন্য নামার সময় কারোর গানের গলা পেয়ে একটু দেখতে এসেছিলাম, তখনই এই দুর্ঘটনা ঘটলো। আরাপ মাথা ঘষতে ঘষতে জবাব দেয়। বেশি লাগছে? বরফ আইনা দিমো? ব্যস্ত গলায় বলে সানজিদা। গান কে গাইছিল? আরাফ জিজ্ঞেস করে। আমি। মাথা নিচু করে সানজিদা জবাব দেয়। বাহ, অনেক সুন্দর গান গাইতে পারেন তো আপনি। আরাফ হেসে বলে। সানজিদা লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে মনিরা বেগম সানজিদাকে ডাকতে থাকে। দৌড়ে সেখান থেকে পালায় সানজিদা। মাথায় হাত দিয়ে ব্যথার স্থানটা বরফ করে আরাফ বসার ঘরের দিকে যায়। আরাফ বসার ঘরে গিয়ে দেখে মহিউদ্দিনের সাথে সায়ন আর রুবেল আড্ডা দিচ্ছে। সাথে মহিউদ্দিনের বড় ছেলে জাহিদও আছে। আজকে সকালে হস্টেল থেকে ছুটি নিয়ে এসেছে সায়নদের সাথে বেড়াতে। আরে আরাপ, কই আসছিলা? তোমাকেই খুঁজতেছিলাম। মহিউদ্দিন হেসে জিজ্ঞেস করে। এই তো মামা, রুমে ছিলাম। আরাফ জোর করে হাসি দিয়ে বলে। তোমরা নাকি গ্রাম দেখতে বের হতে যাচ্ছ? মহিউদ্দিন জিজ্ঞেস করে। হ্যাঁ মামা, আজকে সজলও আছে। সায়ন জবাব দেয়। যাও তোমরা, আমার কোনো সমস্যা নেই। মহিউদ্দিন জবাব দেয়। সিমু আর সঞ্জিতাকে নিয়ে নেই সাথে, ওরা একা বাসায় মন খারাপ করবে। আরাফ বলে। মামা না করো না, পোলাপান মানুষ, চলুক আমাদের সাথে। সায়ন বলে। ঠিক আছে যাও, কিন্তু সাবধানে। মহিউদ্দিন কথাটা বলে শিমুকে ডেকে বলে রেডি হয়ে আসতে। শার্টের হাতা ঠিক করতে করতে বসার ঘরে রুবেল আসে। কিন্তু যাবোটা কই? রুবেল জিজ্ঞেস করে। আজকে বাজারে হাট বসেছে, তোমরা চাইলে ঘুরতে যেতে পারো। অনেক রকম জিনিসপত্র বিক্রি হয় হাটে। জাহিদ জবাব দেয়। যেহেতু বিকেল হয়ে গেছে, হ্যাঁ, হাটেই যাওয়া যায়। আরাফ ঘরের দিকে তাকিয়ে বলে। আমরা রেডি, চল বের হই। জামিনী বলে। দাঁড়া, বাকিরা আসুক। আরাফ জবাব দেয়। সবাই তো আছি, আর কে? জামিনী এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করে। আসলে দেখতে পাবি। মিনিট 10 পর শিমু আর সানজিদা আসে। আরাফ সানজিদার দিকে তাকালে দেখে আগে থেকেই সানজিদা তাকিয়ে আছে। আরাফ সানজিদাকে সৌজন্যমূলক একটা হাসি উপহার দেয়। বিকাল 4:30 নাগাদ সকলে মিলে চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়। উদ্দেশ্য বাজারে হাঁটা। প্রতি বৃহস্পতিবার বাজারে হাট বসে। আশেপাশের গ্রাম থেকে অনেক বিক্রেতা আসে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করতে। খাবার থেকে শুরু করে সকল ধরনের জিনিস বিক্রেতারা নিয়ে আসে বিক্রি করতে। বিক্রেতাদের পাশাপাশি শত শত ক্রেতাও আসে এই বাজারে বিশাল হাটে। রায়দা, মারিয়া, রাকিব, মনি এসেছে হাটে। মারিয়া যেটাই দেখছে কেনার জন্য বায়না করছে। রায়দা ধমক দিয়ে চুপ করে দিচ্ছে মারিয়াকে। ক্যামেরা বের করে কিছু ভিডিও করে নিয়েছে রায়দা। এই রাকিব, ভালো দেখে দুটো দেশি মোরগ খোঁজ তো। রায়দা রাকিবকে বলে। আরে আপা, এখন খুঁজা দিতাছি, আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। রাকিব নিজের বুকে হাত দিয়ে বলে। আপা, ওইদিকে নারকেল বেচতেছে, চলিন দেখি। মনি রায়দা বাহু ধরে বলে। চল কিছু নারিকেল কিনি, নানুকে বলবো পিঠা বানাতে।
রায়দা হেসে বলে, আপা আমি রাকিবের লগে মোরগ কিনবারে যাই, ও একা দাম করলে ঠইকা যাইবো। মারিয়া হাসি মুখে বলে, বাজারের মধ্যে তামাশা করলে চটকনা লাগাবো একদম তোকে। রায়দা মারিয়ার দিকে ইশারা করে বলে, না আপা আমি ভদ্র মাইয়ার মতো থাকমু সত্যি। মারিয়া নিজের ডান গালে হাত দিয়ে বলে। রায়দা মারিয়ার মাথায় ঘোমটা দিয়ে তারপর যেতে অনুমতি দেয়। মারিয়া খুশি হয়ে রাকিবের সাথে মুরগি কিনতে যায়। হঠাৎ তুমি শেষ। ক্লান্ত ভঙ্গিতে কথাটা বলে মাঝ রাস্তায় বসে পড়ে শ্রেয়া। আরে চল আসছি, ওই যে বাজার। জাহিদ উত্তর দেয়, আমিও আর পারতেছি না হাঁটতে, পা ব্যথা করতেছে। জামিনী বলে, খুরুম পরলে হাঁটবি কেমনে? এটা কি শহর নাকি যে 10 ইঞ্চি খুরুম পরে আরামসে হাঁটতে পারবি? রুবেল বিরক্ত হয়ে জবাব দেয়, অশিক্ষিত, আমার হিলকে খুরুম বলে? তোরে নাই হিল দিয়ে পিটাবো। রেগে জবাব দেয় শ্রেয়া। তোরা আয়, আস্তে ধীরে আমরা এগোতে থাকি। সায়ন বলে, সায়ন আমাকে রেখে চলে যাবে? কাঁদো কাঁদো মুখ করে বলে শ্রেয়া। তোমার গার্লফ্রেন্ড নাকি যে তোর জন্য অপেক্ষা করব? রুবেল তুই ওদের নিয়ে আয়, আমরা গেলাম। কথাটা বলে সায়ন হাঁটা শুরু করে। আরে আমাকে ফাঁসাস কেন ভাই? একটু মায়া দেওয়া নাই তোর? রুবেল সায়নকে বলে, ভাই আপনি যান, আমি ওনাদের নিয়ে আসতেছি। জাহিদ এসে রুবেলকে বলে, থ্যাংক ইউ ভাই, তুমি আমার আসল থুক্কু বন্ধু। কথাটা বলে দাঁত বের করে হাসি দিয়ে সায়নের পিছন পিছন দৌড় দেয় রুবেল। কিরে জাহিদ, জাহিদকে ফাইসাই আসলি? রুবেলকে বলে আরাফ। হরে ভাই, শেয়ার পাল্লায় পড়লে আর আশার লাগতো না আমার। রুবেল হাসি দিয়ে কথাটা বলে বাজারে ঢুকে সকলের চোখ বড় বড় হয়ে যায়। এতকাল নানি দাদির কাছে গল্প শুনতাম, আজকে গ্রামের হাট দেখো নিতাছি, এত মানুষ। রুবেল অবাক হয়ে বলে, আশেপাশে গ্রাম থেকে ক্রেতা বিক্রেতা আইছে তাই এত মানুষ। সানজিদা জবাব দেয়। সায়ন, আরাফ, রুবেল, সানজিদা, শিমু ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিল। এর মধ্যে সায়ন অনেক কিছু কিনে ফেলেছে। জাহিদ এখনো শ্রেয়া জামিনীকে নিয়ে আসেনি, তাই রুবেল সেগুলো বহন করছে। সায়নের ফোনে কল আসলে সায়ন রিসিভ করে, কিন্তু এত মানুষের ভিড়ে কথা স্পষ্ট শুনতে না পেরে সেখান থেকে সরে একটু সাইডে গিয়ে কথা বলতে থাকে। তখন মানুষের ধাক্কা খেতে বাঁচতে পিছনে ঘুরতে নিলে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এই আপনি চোখে দেখেন না, খাম্বার মতো লম্বু হয়েছেন, চক্ষু দুইটা কি বাসায় থুয়ে আইছেন? এই মেয়ে কার সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা শেখায়নি? অভদ্র পোলাপান। কানে ফোন রেখে জবাব দেয় সায়ন। মেয়েটা কথাগুলো জামাই পড়া আইসক্রিম ছাড়তে ছাড়তে বলছিল, কিন্তু যখন সায়ন কথাগুলো বলে তখন সে অবাক চোখে সায়নের দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর পুরুষ সে কখনই দেখেনি। সামনে থাকা পুরুষটাকে তার রাজপুত্র মনে হচ্ছে। মেয়েটার ধ্যান ভাঙে সায়নের তুড়িতে। এই মেয়ে কেন শুনতে পারো তুমি যত সব? কথাটা বলে সায়ন ফোনে কথা বলে ব্যস্ত হয়ে যায়। ভেঙচি মেরে স্থান ত্যাগ করে মেয়েটা। রাকিব কিছু দূর গিয়ে মারিয়াকে পাশে না পেয়ে পিছনে তাকায়। তখন দেখে মারিয়া একটা দোকানে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে মারিয়াকে টেনে রায়দার কাছে নিয়ে যায় সে। আরাফ অনেকক্ষণ সায়নকে না দেখতে পেয়ে রাগ বাকিদের সেখানেই রেখে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা চুড়ির দোকানে চোখ পড়ে তার। মধ্যবয়স্ক এক মহিলা অনেক রকম চুড়ি সাজিয়ে বসে আছে। আরাফের চোখ আটকায় চুড়ির দোকানের সামনে বসা সেই তরুণীর দিকে, যার মাথায় আধ ঘোমটা দেওয়া। কালো রঙের রেশমি চুড়িগুলো দোকানের মহিলা এক একে মেয়েটার হাতে পরাচ্ছে, আর মেয়েটা মহিলাকে কিছু বলছে আর হাসছে। ইস, চুড়িগুলো কি ভাগ্য, তোমায় ছুঁয়ে যদি মাইবেনি। কথাটা বলে চোখ বন্ধ করে ফেলে আরাফ। তোমার জামাই তোমারই পাইলে খুশিতে পাগল হইয়া যাইব। দোকানি মহিলা বলে। কেমনে বুঝলেন খালা? মেয়েটা হাসি দিয়ে বলে, সাদের লাহাল বউ পাইলে যেই কোনো বেড়ার মাথা খারাপ হইয়া যায়। দোকানি মহিলার কথায় সকলে উচ্চস্বরে হেসে দেয়। আপনি তো আমার থেকে এখনো সুন্দরী, দেখেন আবার অন্য কাউরে পাগল করেন না। দোকানিকে চোখ মেরে বলে মেয়েটা। দোকানি মহিলা লজ্জা পেয়ে নিজের ঘুমটা ঠিক করে। মেয়েটা হাসতে হাসতে দাম পরিশোধ করে স্থান ত্যাগ করে। ধাক্কা খেয়ে আরাফ চোখ তোলে। মাঝ রাস্তায় ঘুমাস কেন? রুবেল এসে আরাফকে ধাক্কা মেরে বলে, আরে ঘুমাই না। কথাটা বলে চুরির দোকানের দিকে তাকালে দেখে মেয়েটি নেই। আরাফ সাথে সাথে মানুষের ভিড় ঠেলে গিয়ে আশেপাশে খুঁজে মেয়েটাকে পায় না। মন খারাপ করে চুরির দোকানের সামনে দাঁড়িয়ে থাকে সে। কি মামা কিছু লাগবো? মামির জন্য চুরি কিনে নেন,
খুবই হইব অনেক। চুরির দোকানে মহিলার কথা শুনে আরাফ হাসি দিয়ে জিজ্ঞেস করে, একটু আগে যে মেয়েটা চুরি নিল ওকে চিনেন? মহিলা মাথা চুলকে জবাব দেয়, কার কথা কইতাছেন মামা? অনেকেই চুরি নিল। জামা পরা কালো রঙের চুড়ি কিনেছে, আপনি পরিয়ে দিলেন। ও এই মেয়াডা, উনারে প্রথমবার দেখলাম, চিনি না, নামও জানি না, তয় মাইয়াডা অনেক ভালা যা মনে হইল। মেয়েটার হাতে মাপের এই রঙের চুড়িগুলো দেন, সাথে ওই চুড়িগুলোও দিয়েন। কথাগুলো চুরি দেখিয়ে বলে আরাফ। দোকানে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে নিজের কাজে লেগে পড়ে। মন খারাপ করে আরাফ অনেকগুলো চুরি খুনে পিছনের দিকে হাঁটা দেয়। সন্ধ্যা নামতেই বাজারের মসজিদ থেকে আজানের ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। অনেকে দোকান সাময়িক বন্ধ রেখে নামাজ আদায় করতে মসজিদে ছুটছে। আরাফও গিয়ে নামাজ আদায় করে নেয়। এই রাকিব, সব ভিডিও ঠিক মতো করেছিস তো? চোখের চশমা ঠিক করে পরে রাকিবের হাত থেকে ক্যামেরা নিয়ে জিজ্ঞেস করে রায়দা। চুরির দোকানের ভিডিওর কথা কইতেছে না ভাই, কেরে বলিউডের ক্যামেরাম্যান লাহান ভিডিও করছি। রাকিব জবাব দেয়, মোরে যদি ভিডিওতে সুন্দর না লাগে তইলে তোর খবর আছে। মারিয়া রাকিবের দিকে আঙুল তাক করে বলে, মারু, রাস্তার মধ্যে কান মলা না খেতে চাইলে ভদ্র মেয়ের মতো আচরণ কর। এই বনি, দেখ তো সব কিনেছি কিনা লিস্ট মতো। মারিয়ার দিকে চোখ গরম করে বললে রায়দা, মনি লিস্ট চেক করছি, সব কিনা শেষ। রায় আপা কিন্তু মিষ্টিটা কিনা হয় নাই। মনির হাতের লিস্ট দেখে বলে, চল তাহলে মিষ্টি কিনেই বাড়ি ফিরি, সন্ধ্যা নামছে, জলদি ফিরতে হবে। রায়দা মিষ্টির দোকানের দিকে হাঁটা দেয়। পিছন পিছন মারিয়া, মনি, রাকিবও আসে। কিরে মামা, তোরা কি মরছিলে? একজন কান থেকে ফোন নামায় না, আর একজন আস্তার মধ্যে চোখ বন্ধ কইরা ঘুমায়। ওইদিকে শ্রেউ আর জমনির কোনো খবর নাই, সাথে জাহিদ বেসরাও ফেসে গেছে ওদের সাথে। রুবেল বিরক্ত হয়ে বলে, আমার গুরুত্বপূর্ণ কল এসেছিল, তাই কথা বলতে একটু সাইডে গিয়েছিলাম। আরফ, তুই কোথায় ছিলে? সায়ন ফোনটা পকেটে ভরে আরাফের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোকে খুঁজতে গিয়েছিলাম, আর আজান দিল তাই নামাজ আদায় করে আসলাম। আমতা আমতা করে আরাফ জবাব দেয়। হাতে কি তোর? আরাফের হাতের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে সায়ন। আরে তেমন কিছু না, বাড়ি ফিরে দেখবো। প্যাকেটটাকে পিছনে ঢুকিয়ে বলে আরাফ, বন্ধু খাবার দাবার নাকি? আমার কিন্তু ব্যাগ টানতে টানতে খিদা লাইগা গেছে, চারিদিকে এত খাবার, চল এক জায়গায় বসে কিছু খেয়ে নেই। রুবেল অসহায় মুখ করে বলে, এই পাশে গোপাল দাদার মিষ্টির দোকান, চলেন সেইখানে যাই, অনেক কিছু আছে খাওয়ানোর। আঙুল দিয়ে একপাশে দেখিয়ে বলে সানজিদা, চলো যাই, আমরা এরা থাকুক। রুবেল তাড়া দিয়ে হ্যাঁ বলে। চল যাই, কিন্তু জাহিদকে কল দিয়ে ডাকা দরকার। আরাফ সায়নের দিকে তাকিয়ে বলে, আমার কাছে জাহিদের নাম্বার নেই। সায়ন জবাব দেয়, আমার কাছে আছে, আমি কল দিচ্ছি। কথাটা বলে আরাফ ফোন বের করে জাহিদকে কল দেয়। রুবেল, সানজিদা, শিমু এসে মিষ্টির দোকানে বসে। সায়ন দোকানের বাইরে দাঁড়িয়ে আরাফের অপেক্ষা করতে থাকে। আরাফ ফোনে কথা বলতে বলতে পিছনে পড়ে যায়। আজকে কিন্তু তেমন ভিডিও করার সময় সুযোগ পাইনি। আগামীকালকে তো শুক্রবার, ভাবছি সারাদিন ভিডিও শ্যুট করব। তোরা দুজন তো কালকে ফ্রি আছিস তাই না? মনি আর রাকিবের দিকে প্রশ্ন ছুড়ে দেয় রায়দা। হরায় আপা, মোর কোনো কাম নাই মা। রাকিব উত্তর দেয়, সকাল সকাল কাম সাইরা মুই আসমু, চিন্তা কইরেন না আপা। মনি রায়দাকে আশ্বস্ত করে বলে, তারি মানুষের কামের শেষ নাই। কি কাম করস সারাদিন বুঝি না, স্কুল ফাঁকি দেশ। রাকিব মনিকে উদ্দেশ্য করে বলে, তুই যে কেন স্কুলে প্রত্যেক দিন যাস এইটা মনে করছিস মুই জানি না। মনি ভেঙচি বেড়ে বলে রাকিবকে, হ্যাঁ, ক্লাস 8-এর সামনে ঘোরাঘুরি করস মাছির মতো, এইটা পুরা স্কুল জানে। হুট করে মারিয়া কথাটা বলে মুখে হাত দেয়। রায়দা ওদের কথা শুনে পিছনে ঘুরে তিনজনের মুখের দিকে তাকিয়ে হেসে দেয়। তিনজন বোকার মতো তাকিয়ে থাকে। রায়ের হাসি মুখ দেখে ওরাও হেসে দেয়। হাসতে হাসতে রায়দা সামনের মিষ্টির দোকানের দিকে তাকিয়ে মানুষগুলোকে পরখ করার চেষ্টা করে। বৈদ্যুতিক বাতির আলোতে পরিচিত মুখ দেখেছে ভেবে চোখের চশমাটা ঠিক করে ভালো করে দোকানের দিকে তাকায়। দোকানের ঝলমলে আলোতে সায়নের ফর্সা মুখটা স্পষ্ট হয়ে যায়। দোকানে সায়ন দাঁড়িয়ে আছে, এদিকে মুখ করে, তবে তার দৃষ্টি ফোনে। ব্যাস এইটুকু দেখেই রায়দার হাসি মুখ মিলিয়ে যায়। এক সেকেন্ডও দাঁড়ায়নি আর উল্টো করে হাঁটা দেয় সে। আপা মিষ্টি কিনবেন না? কি হইল আপা? মারিয়া, রাকিব, মনি
একসাথে বলতে থাকে আর রায়দার পিছন পিছন যেতে থাকে। চিল্লা পাল্লা শুনে সায়ন সামনে তাকায়, দেখতে পায় একটা মেয়ে হেঁটে যাচ্ছে দ্রুত, আর তার পিছন পিছন 3 জন যাচ্ছে আর চিল্লাচ্ছে। কয়েক সেকেন্ড তাকিয়ে দৃশ্যটা দেখে এর মধ্যেই আরাফের ডাকে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকায়। আরাফ ইশারায় কিছু বলছে, কিন্তু সায়ন সেদিকে পাত্তা না দিয়ে আবারও সামনে তাকায়, কিন্তু ততক্ষণে আর কাউকে দেখতে পায় না সে। কি হলো? কিছু বললাম না তোকে, জবাব দিল না কেন? সায়নের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে আরাফ। শুনতে পাইনি, বল এখন। সায়ন সামনের দিকে দৃষ্টি রেখে বলে, জাহিদ বলল বাজারের বাইরে দাঁড়িয়ে আছে, শ্রেয়াকে আর জামিনীকে একা রেখে আসতে চাইছে না। আর কিছু কিনবি না? ফিরতাম। এক কাজ কর, তুই সকলকে নিয়ে ফিরে যা, আমি একটু ঘুরে আসছি, ছোট্ট একটা কাজ আছে আমার। কি কাজ তোর? আমি থেকে যাই, সমস্যা আছে। টাকা বের করবে বিকাশ থেকে, আর ছোট্ট একটা কাজ আছে যেটা সারতে হবে। তুই যা, ওরা একা যেতে পারবে না এত কিছু নিয়ে। আর রুবেলকে চিনিস, কোনো দায়িত্ব জ্ঞান নেই ওর। আমার যদি তোকে প্রয়োজন হয় ডেকে নেব। সায়ন ব্যস্ত গলে উত্তর দেয়। শায়ন, তুই আমার থেকে কিন্তু লুকোচ্ছিস। আরাফ আবারও প্রশ্ন করে, আলতু ফালতু কথা বলে আমার মাথা খাওয়ার চেষ্টা করিস না আরাফ, প্লিজ। আমাকে প্রাইভেসি দে একটু, কথা দিচ্ছে, সময় হলেই সব জানাবো। বিরক্ত হয়ে কথাগুলো বলে সায়ন। ঠিক আছে, তোর সুবিধার মতো বলিস। এই রুবেল, চল, রাত হচ্ছে। আরে খাইতে তো দিবি নাকি? তোদের যন্ত্রণায় তো না খেয়ে আত্মরা হওয়া লাগবে। দূর। পকেট করে নিয়ে নে, বাকিটা গিয়ে খাবি। মেয়েদের রেখে আমরা আবার আসবো, সমস্যা নেই। সায়নের দিকে তাকিয়ে কথাগুলো বলে আরাফ। সায়ন শুনেও না শোনার ভান করে বাজারের আরো ভিতরের দিকে হাঁটা দেয়। তোর কি মনে হয় সায়নের মাথায় স্ক্রু গেছে? বাম হাতের আঙুল নিজের মাথায় স্ক্রুয়ের ভঙ্গিতে ঘুরিয়ে বলে রুবেল। জানি না, তবে এখানে আসার আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আসার পরেই ওর কেমন উদাস লাগছে। কি হয়েছে বলছে না কিছু? আরাফ হতাশ গলায় বলে, সায়ন বড্ড চাপা স্বভাবের, মন খুলে কিছু বলতে পারে না, এটাই ওর বড় সমস্যা। রুবেলও আরাফের সাথে তাল মিলিয়ে বলে। দুই বন্ধু হতাশ হয়ে সানজিদা শিমুকে নিয়ে রওনা দেয়, যেখানে জাহিদ শ্রেয়া জামিনীকে নিয়ে আছে। আপা, কি হয়েছে আপনার? আপা। রাকিব দৌড়ে গিয়ে রায়দার সামনে দাঁড়ায়। কিছু না, বাসায় ফিরতে হবে। দেখছিস রাত হয়ে গেছে যে, মিষ্টি কালকে নিবনি, সমস্যা নেই। কথাগুলো বলে রায়দা পিছনে ফিরে তাকায়। সেই যে হাঁটা দিয়েছিল, তারপর আর পিছনে ফিরে তাকায়নি। বাজার পেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছে ওরা। মিনিট 10 হাঁটলেই বাড়ি পৌঁছে যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়দা ওদের 3 জনকে ইশারা করে সামনে হাঁটতে বলে। মনি, রাকিব, মারিয়া কিছু না বুঝিয়ে রায়দার নির্দেশ মতো হাঁটা শুরু করে। ফোনের ফ্লাশ জ্বালিয়ে রায়দা পিছন পিছন হাঁটতে শুরু করে। বাড়ির গেটে এসে দেখে উঠানের আলো। মারিয়া ব্যাগ সহ এই দৌড় দেয় উঠানের দিকে। রায়দা চিৎকার করে মারিয়াকে নিষেধ করে দৌড়াতে, কিন্তু মারিয়া সেদিকে কান দেয় না। মারিয়া উঠানে এসে নিজের খালাতো ভাইকে কোলে নিয়ে চুমু দিতে শুরু করে। রায়দা ততক্ষণে দ্রুত হেঁটে চলে এসেছে উঠানে। আরে আম্মা, কেমন আছো? মেলা ডাঙ্গর হইয়া গেছো, কত বছর পর দেখতেছি। আহো, খালার বুকে আহো। কথাগুলো বলে রায়দার খালা সাবিনা হাত বাড়িয়ে দেয় রায়দার দিকে। খালামণি, তুমি তো ভুলেই গেছো আমাকে। এসেছি 5 দিন হলো, অথচ তুমি আজকে আসলা আমার সাথে দেখা করতে। অভিমানী সুরে বলে রায়দা। আরে আম্মা, কি হয়েছে? তোমারে কইতাছি তার আগে খালামণির বুকে আসো। রায়দা অভিমান ভেঙে সাবিনার বুকে চলে যায়। কথাবার্তার শব্দ শুনে ঘর থেকে আলিয়া বেগম বের হয়। উঠানে চেয়ার পিড়ি এনে সকলে বসে যায় আড্ডা দিতে। সাবিনা এসেছে, সাথে তার 7 বছরের ছেলেকে এনেছে। খালামণি, খালু এলো না কেন? সাবিনার পাশে বসে জিজ্ঞেস করে রায়দা। আরে হ্যার তো কামের শেষ নাই, কইলো কাইল পরশু কাম সাইরা আইব, সেই জন্য মুই তোমার ভাইয়ে নিয়াই আইয়া পড়ছি। সয় নাই মোর, তুমি আইসো পর থেকেই মুই কইতেছিলাম মোর যেন দিয়া যায় ও বাইতে, কিন্তু হ্যাঁ তো খালি কইলো আইজ না কাইল, এমন কইরা 5টা দিন ঘুরাইলো। শেষমেশ মুই একলাই আইলাম পোলাডা নিয়া। আহা খালামণি, খালু কাজটা ঠিক করেনি। আমি কল দিয়ে জলদি আসতে বলবো তাকে। বোন, এত কিছু আনবার গেছো কেন তুমি? এতটি টাকা নষ্ট করার দরকার আসিল না। ঢাকা থেকে আসছে তখন কত কিছু নিয়ে আসছে, বুঝলি সাবিনা? মাইয়াডার মায়ের মতন হয় নাই। আলিয়া বেগম ব্যাগের জিনিসপত্র বের করেন আর কথাগুলো বলতে থাকেন। এইসব তোমার মেয়ে কিংবা মেয়ে জামাইয়ের পয়সা কিনে আনিনি, সব আমার নিজের ইনকামের পয়সায় কেনা। মুরগি দুটো কালকে রান্না করবা,
আর পিঠা বানাতে যা যা এনেছি সব দিয়ে কালকে পিঠা বানিয়ে আমাদের খাওয়াবা। ইলিশ মাছটা খালু আসলে রান্না করবা, বুঝছো সতীন? শেষের কথাটা বলে হেসে দেয় রায়দা। রায়দার কথা শুনে সকলে হেসে দেয়। বিয়াটা করো খালি, এরপরে তোমারে সতীন হওয়ার মজা বুঝামু। আলিয়া বেগম মুখভঙ্গি সিরিয়াস করে বলে, আপা খালু আর খালাম্মারি কল দেন, ওনাগো আইতে কন, ওনারা আইলে মেলা মজা হইল। ঠিক কইছি না নানি?